বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ন্যাশনাল কলেজের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আমিনা খাতুন, উচ্চতর গণিত বিভাগ। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে বিশেষ করে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে তৃতীয় অধ্যায়, আমাদের জ্যামিতির তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। সরলরেখা অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে সরলরেখা। সরলরেখা অধ্যায়ের আমরা আলোচনা করলেও এখানে প্রথমত স্থানাঙ্ক জ্যামিতি অংশে এখানে আমরা যে তোমরা স্কুল লেভেলে জ্যামিতি বলতে শিখে এসেছো সম্পাদ্য উপপাদ্য, আসলে এখানে সম্পাদ্য বা উপপাদ্য নয়, এখানে স্থানাঙ্ক জ্যামিতি দিয়েই আমাদের সরলরেখা অধ্যায়টা শুরু। তোমরা এই বিষয়গুলো উচ্চতর গণিত নবম দশম শ্রেণীতে তোমাদের পড়ানো হয়েছিল, ধারণা আছে। তো আমাদের যেহেতু এই অধ্যায়টি আছে, আমরা নতুন করে আবার শুরু করছি। শিক্ষার্থীরা যারা কারা কারা উপস্থিত হয়েছে আমাকে একটু জানাও। বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা? আফরিন করিম আছো? আবিদা সুলতানা আমাকে একটু জানাও। তানভীর হাসান, জাহিদ হাসান, আমানুল্লাহ, এখন একটু দেখো বোর্ডটি ক্লিয়ার আছে কিনা। ধন্যবাদ আফরিন। তো আমাদের আজকে আলোচ্য বিষয় সরলরেখা। সরলরেখার আমাদের প্রথম প্রশ্নমালা আমরা দিয়ে শুরু করছি। তো আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক কি, কোনো সমতলে কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম আমি দেখাচ্ছি সমতলে কার্তেশীয় স্থানাঙ্ক কি। শিক্ষার্থীরা, সমতলে কার্তেশীয় স্থানাঙ্ক এই বিষয়টি আমরা আগেও অনেকবার পড়েছি। তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো, অষ্টম শ্রেণী থেকে পড়ছো, তারপরেও আমাদের পড়ানো আলোচ্য বিষয় আছে বলে আমরা আবার একটু পুনরালোচনা করছি। তো দেখো, আমি ভূমির সমান্তরাল একটি রেখা এঁকেছি, আর এটিকে বলবো আমরা এক্স অক্ষ, এবং ভূমির সাথে লম্ব বরাবর আর একটি রেখা আঁকছি, এটিকে আমরা বলছি ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম এক্স ওয়াই অক্ষ। তাহলে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই রেখা দুটো সম্পূর্ণ তলকে, যে আমরা যে এই বোর্ডটি ব্যবহার করছি এটি একটি তল, এই তলকে কয়টা চতুর্ভাগে ভাগ করেছে? 4টি চতুর্ভাগে ভাগ করেছে। এটি প্রথম চতুর্ভাগ, এটি দ্বিতীয় চতুর্ভাগ, একটি তৃতীয় চতুর্ভাগ, এবং এখানে এটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো শিক্ষার্থীরা, এই চতুর্ভাগের ওপর, তলের ওপর যদি আমরা একটি বিন্দু বসাতে চাই, তাহলে আমরা কিভাবে সেটা বিচার করব। শিক্ষার্থীরা, এই এক্স অক্ষ ওয়াই অক্ষর আলোকে আমরা যে চতুর্ভাগের মধ্যে এই তলের ওপর যে কোনো একটি বিন্দু অবস্থান আমরা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের এই এক্স অক্ষ ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণে ভাগ করা লাগে। সেটিকে বলা হয় স্কেল ধরে নিতে হয়, নির্দিষ্ট পরিমাণে স্কেল ধরে নিতে হয়। সেই পরিমাণটা, যে বিন্দুটা তুমি বসাবে, সেই বিন্দুর অবস্থানের উপরও অনেকটা নির্ভর করে, তুমি কত ছোট মান ধরবে বা কত বড় মান ধরবে। তো যাই হোক, ধরলাম এখানে একটি বিন্দু আমরা ধরতে পারি পি, যেটাকে আমরা এক্স ওয়াই বলি। তাহলে এই পি এক্স ওয়াই আমরা কিভাবে পরিমাপ করব? পি বিন্দু থেকে এক্স অক্ষের ওপর একটি আমরা যদি লম্ব অঙ্কন করি, লক্ষ্য করো, পি বিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব, অর্থাৎ পি বিন্দু থেকে এক্স অক্ষ কত দূরে অবস্থিত, এই পরিমাপটা এখানে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে
এক্স অক্ষ থেকে পি বিন্দু কত দূরে বা পি বিন্দু থেকে এক্স অক্ষ কত দূরে অবস্থিত এই পরিমাণটা হয় ওয়াই। আবার পি বিন্দু থেকে ওয়াই অক্ষ কত দূরে অবস্থিত এই পরিমাণটা বোঝার মানটি হচ্ছে, দেখো আমরা পি বিন্দু থেকে এটাকে এম যদি বলি, এটা হচ্ছে এন, তাহলে এই এন পি এন হচ্ছে ও এম এর সমান। তাহলে মূল বিন্দু থেকে এক্স পরিমাণ দূরত্বে যদি এটাকে আমরা এক্স বলি, আর মূল বিন্দু থেকে ওয়াই পরিমাণ দূরত্বে এটাকে আমরা ওয়াই বলে থাকি, তাহলে আমরা যে অবস্থানটা পাই তাহলে পি বিন্দুর অবস্থান হচ্ছে পি এক্স ওয়াই। এখন আসো, এই যে আমি এটা ছবিটা কোথায় এঁকেছি, প্রথম চতুর্ভাগে এঁকেছি। প্রথম চতুর্ভাগে পি বিন্দুর জন্য এক্স এর মান ওয়াই এর মান উভয়টাই প্লাস চিহ্ন যুক্ত হয়। প্রথম চতুর্ভাগের জন্য কি হয়, এক্স অক্ষ প্রথম চতুর্ভাগের জন্য এক্স এর মান ওয়াই এর মান দুটোই প্লাস চিহ্ন যুক্ত হয়। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের এক্স এর মানটা কি হবে, এক্স এর মান দেখো এখানে মূলবিন্দু থেকে এক্স এর ধনাত্মক দিক এইটা, আর মূলবিন্দু থেকে হাতের তোমার বাম সাইডে এক্স এর ঋণাত্মক দিক এটা। তো ঋণাত্মক দিক যদি এটা হয় তাহলে এক্স এর মানটা ঋণাত্মক হবে, আর ওয়াই এর মানটা প্লাসের দিকে আছে বলে ওয়াই এর মানটা প্লাস চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে লক্ষ্য করো ওয়াই এর মানটা প্লাস চিহ্ন বিশিষ্ট হবে। এবার দেখো এটি এক্স এর ঋণাত্মক দিক বলে এক্স এর মান ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে, আর এখানে ওয়াই মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের উপরের সাইডে আছে বলে তাহলে ওয়াই এর মানটি কি হবে, প্লাস চিহ্ন যুক্ত হবে এখানে যে কোনো বিন্দুর জন্য। আবার তৃতীয় চতুর্ভাগের যে কোনো বিন্দুর জন্য এক্স এর মান দেখো কোন দিকে, এক্স এর সাইডটা হচ্ছে ঋণাত্মক সাইডে, তাহলে এক্স এর এখানে মান ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। ওয়াই এর মানগুলো কোথায় হবে, ওয়াই অক্ষের নিচের দিকে, তাহলে ওয়াই অক্ষের নিচের দিকে ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট মান হবে। তাহলে এখানে এক্স এর মান ওয়াই এর মান উভয়টাই ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। আর চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে অবস্থিত বলে এক্স এর মানগুলো প্লাস চিহ্ন বিশিষ্ট হবে, কিন্তু ওয়াই এর মানগুলো এক্স অক্ষের নিচের দিকে অবস্থান করে বলে এখানে ওয়াই এর মান ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয়। এই আলোচনাগুলো আমাদের পুরাতন পড়া, নিশ্চয়ই বুঝতে পারছো। কোনো সমস্যাতে বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এবার আসো, এই যে এক্স ওয়াই পি এক্স ওয়াই আমরা যে একটা বিন্দু এক্স ওয়াই পরিমাপ করছি, এই পরিমাপটা এটাকে বলা হয় ক্রোমোজোর। ক্রোমোজোর এটা কোত্থেকে আসে, এই বিলংস টু কার সদস্য, এই ক্রোমোজোরটা আসলে কার সদস্য, আর ক্রস আর কার্তেশীয় গুণজ। ক্রোমোজোর এই যে এক্স ওয়াই ক্রোমোজোরটি কার্তেশীয় গুণজ সেটের সদস্য। এখানে আর হচ্ছে, আর মানে কি, বাস্তব সংখ্যার সদস্য, বাস্তব সংখ্যার সেট, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে এখানে যে আমরা যে কার্তেশীয় গুণজ সেটের যে ক্রোমোজোরগুলো কার্তেশীয় গুণজ সেটের সদস্য হবে, এক্স এর মানটা আমরা প্রথম মানে বাস্তব সংখ্যার থেকে আমরা নিব, ওয়াই এর মানটাও আমাদের বাস্তব সংখ্যার সদস্যই হবে, এখানে কোনো কাল্পনিক সংখ্যার অস্তিত্ব থাকবে না। তাহলে আমাদের একটি বিন্দু পরিমাপ করার জন্য এক্স এর মানগুলো বাস্তব সংখ্যার সদস্য হবে, ওয়াই এর মানগুলো বাস্তব সংখ্যার সদস্য হবে। দুটো মিলে ক্রোমোজোর আকারে লিখলে আমরা যে ক্রোমোজোরটা পাই সেটি একটি বিন্দু প্রকাশ করে। এবার আসো, আমাদের স্থানাঙ্ক পদ্ধতিতে আমাদের আর এক ধরনের স্থানাঙ্ক আছে, সেটি হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কের জন্য এখানে যেমন কার্তেশীয় স্থানাঙ্কে যেমন একটি মূল বিন্দু ধরা হয়, এখানে মেরুবিন্দু ধরা হয়। ও এক্স, ও হচ্ছে মেরুবিন্দু বা পোল, ও এক্স হচ্ছে মেরুবিন্দু বা মেরুবিন্দু বা পোল ধরা হয়। এবং এখান থেকে একটি বিন্দু চুজ করলে আমরা পি যদি চুজ করি তাহলে ও পি যোগ করলে আমরা কি পাই,
এখানে আর, এটিকে আর বলা হয়, ও আর ওপিকে বলা হয় ওপি সমান আর, এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। আর এখান থেকে যে OX থেকে যে কোণ তৈরি করা হলো, এই কোণের পরিমাণ থিটা, এই থিটাকে বলা হয় ভেক্টর কোণ। এই থিটাকে কি বলা হয়? ভেক্টর কোণ। তাহলে আমরা এই পরিপ্রেক্ষিতে পি এর অবস্থান নির্ণয়ের জন্য যে পাই এখানে আর থিটা, এটি হচ্ছে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক। এখানে আর ও বিন্দু থেকে আর এর দূরত্ব কত, আর এখান থেকে OX থেকে এটি এই ওপি রশ্মিটি কী পরিমাণ কোণ উৎপন্ন করলো তার উপর নির্ভর করে এই পোলার স্থানাঙ্ক পাওয়া যায়। এ পর্যায়ে আমরা যাব যে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা তৈরি করব, যে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। এ পর্যায়ে আমাদের আলোচ্য বিষয় কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক। কার্টেসীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্কের মধ্যকার সম্পর্ক, মধ্যবর্তী সম্পর্ক। এই কার্টেসীয় স্থানাঙ্ক, এবং তাহলে আমরা বুঝতে পারলাম যে কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে একটি বিন্দু, কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে একটি বিন্দু, আমরা যদি পি নাম দেই তাহলে সেটা XY এ প্রকাশ করাটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক যদি পি একটি বিন্দু হয় তাহলে সেটাকে আর থিটা প্রকাশ করা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে লক্ষ্য করো, প্রথমে আমি একটি কার্টেসীয় স্থানাঙ্কের চিত্র অঙ্কন করছি। এখানে একটি পি বিন্দু একটি করছি, পি এম এবং পি এন, পি বিন্দু থেকে লম্ব অঙ্কন হচ্ছে, এবং পি থেকে আমরা যদি ও বিন্দু যোগ করি তাহলে আমরা কি পাই? এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। এই যে আমাদের সমকোণী ত্রিভুজটা আমরা পাচ্ছি হচ্ছে ত্রিভুজ ও এম পি, একটি সমকোণী ত্রিভুজ আমরা পাই। এটা হচ্ছে ও এম হচ্ছে এক্স আর পি এম হচ্ছে ওয়াই। এবারে যদি আমরা এই পি বিন্দুকে, তাহলে পি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে XY, তাহলে এই পি বিন্দুকে যদি আমরা পোলার স্থানাঙ্ক এভাবে ধরে নেই আর থিটা, পোলার স্থানাঙ্ক যদি ধরি তাহলে ওপি, আর এখানে এটি হচ্ছে আর এখানে থিটা কোণ, দুটোকে আমরা এক জায়গায় একই এই মূল বিন্দুতে পোলার স্থানাঙ্কে পোল এবং মূল বিন্দু আমরা একই বিন্দু বিবেচনা করলাম, এবং আমরা তাহলে দুটোর মধ্যে কি সম্পর্ক তৈরি করতে পারি। লক্ষ্য করো, ও এম পি সমকোণী ত্রিভুজ হতে আমাদের ও এম সমান সমান এক্স বাই, তারপরে আমরা পাচ্ছি পি এম সমান সমান ওয়াই পাচ্ছি, তারপরে ওপি সমান সমান আর পাচ্ছি, আর কোণের পরিমাণ এখানে এম ও পি কোণ সমান সমান থিটা পাচ্ছি। তাহলে লক্ষ্য করো, আমরা ত্রিকোণমিতি থেকে জানি সমকোণী ত্রিভুজের যে ভূমি বাই অতিভুজ, লক্ষ্য করো ভূমি কি? ও এম ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে ওপি সমান সমান কস থিটা। এখানে ভূমি ও এম সমান সমান কত? এক্স ডিভাইডেড বাই ওপি আর সমান সমান কস থিটা। তাহলে অতএব এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এটি একটি সম্পর্ক। যদি আর থিটার মান, মানে পোলার স্থানাঙ্কে যদি তোমার কোনো বিন্দু স্থানাঙ্ক জানা থাকে, শিক্ষার্থীরা পোলার স্থানাঙ্কে যদি তোমার কোনো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে তাহলে তুমি এক্সের মানটি কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ করার জন্য এক্সের মানটি তুমি আর কস থিটা এই সূত্র দ্বারা তুমি প্রয়োগ করতে পারবে। আবার আমরা যদি এই সমকোণী ত্রিভুজের, লক্ষ্য করো, আবার যদি লিখি, দেখো লম্ব পি এম ডিভাইডেড বাই ওপি সমান সমান কি হচ্ছে? সাইন থিটা।
তাহলে অতএব পিএম সমান সমান ওপি সাইন থিটা। অতএব পিএম হচ্ছে ওয়াই সমান সমান আর সাইন থিটা। তাহলে এটি আরেকটি সম্পর্ক, যদি আর থিটা আমাদের মান দেওয়া থাকে তাহলে আমরা যে আরেকটি সম্পর্ক অর্থাৎ ওয়াইয়ের কার্টেসীয় স্থানাঙ্কের ওয়াইয়ের মানটি আমরা আর থিটার মান বসাই লিখতে পারি। এবার আসো আমাদের যদি, আমি এখান থেকে একটু মুছে ফেলছি, আমাদের যদি এক্স ও ওয়াইয়ের মান জানা থাকে তাহলে আর থিটা আমরা কি করে লিখব? আমরা জানি সমকোণী ত্রিভুজের এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এক্স এর মান যদি, তাহলে এখানে কি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব আর সমান সমান √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর মান মানে কার্টেসীয় স্থানাঙ্কের মান যদি আমাদের এক্স ওয়াই এর মান জানা থাকে তাহলে পোলার স্থানাঙ্কে প্রকাশ করার জন্য আমরা আর ইকুয়াল টু √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্র দ্বারা আর এর মানটি বের করতে পারব। আবার যদি আমাদের এক্স ওয়াই এর মান জানা থাকে তাহলে দেখো থিটার জন্য আমরা কি সূত্র ব্যবহার করতে পারি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটি মানটি বসালে থিটার যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের আর এর, এইখানে আর এর মান থিটার মান অর্থাৎ পোলার স্থানাঙ্কে প্রকাশ করা যাবে। তবে আমাদের একটি কথা আছে যে যেহেতু আমাদের কার্টেসীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের চতুর্ভাগ কয়টি? 4টি। তাহলে 4টি চতুর্ভাগের জন্য আমার কার্টেসীয় স্থানাঙ্কের বিন্দুর অবস্থান জানা থাকলে আমার পোলার স্থানাঙ্কে প্রকাশ করার জন্য বিন্দুটি আসলে কোন চতুর্ভাগে আছে সেটি বুঝে তারপরে আমাদের থিটার মানটি নির্বাচন করতে হবে যে কোনটি কত নাম্বার, কারণ তখন আমাদের থিটার সূত্র আলাদা হয়ে যাবে। তো দেখো আমি সেই পর্যায়ে যাচ্ছে। আগে আমি এবার তোমরা খাতা কলম নিশ্চয়ই নিয়েছো, তোমরা একটু লিখে নাও যে পোলার, প্রথমে লেখো পোলার স্থানাঙ্ক জানা থাকলে কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশের নিয়ম। পোলার স্থানাঙ্ক জানা থাকলে কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ করার জন্য কি করতে হবে? এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা ব্যবহার করতে হবে। এই সূত্র প্রকাশ করার সূত্র বা প্রকাশ করার সূত্র, এখানে আমি প্রকাশ করার সূত্র এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তোমাদের উদাহরণ হলে আমাকে একটু জানাবে, আমি বোর্ডটি ক্লিয়ার করে তারপর আমি তোমাদের পরবর্তী যদি উল্টোটা কার্টেসীয় স্থানাঙ্ক জানা থাকে তাহলে পোলার স্থানাঙ্কে প্রকাশের সূত্রগুলো ব্যাখ্যা করব। আমাকে একটু জানাও যে পোলার স্থানাঙ্ক জানা থাকলে কার্টেসীয় স্থানাঙ্ক প্রকাশ করার যে সূত্র সেটি তোমাদের উঠানো হয়েছে কিনা। ধন্যবাদ মারিয়া। আরও যারা আছো প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের উঠানো হয়েছে কিনা আমাকে একটু জানাও। প্রথম বর্ষে যারা উপস্থিত আছো আমাকে জানাও যে তোমরা উঠাতে পেরেছো কিনা। আরও যারা যারা আছো আমাকে জানাও তোমাদের উঠানো হয়েছে কিনা। পোলার স্থানাঙ্ক জানা থাকলে কার্টেসীয় স্থানাঙ্ক প্রকাশের সূত্র, পোলার স্থানাঙ্ক জানা থাকলে কার্টেসীয় স্থানাঙ্ক প্রকাশের সূত্র তোমাদের উঠানো হয়েছে কিনা আমাকে জানাও। ধন্যবাদ। আমি এবার
উল্টোটা লিখব। কার্তেশীয় স্থানাঙ্ক জানা থাকলে পোলার স্থানাঙ্কে প্রকাশের সূত্র। এখন যা লিখব, কার্তেশীয় স্থানাঙ্ক জানা থাকলে পোলার স্থানাঙ্কে প্রকাশের সূত্র লক্ষ্য করো, r = √x² + y²। প্রথমে তোমাকে এখানে ভালো করে লক্ষ্য করো, প্রথমে তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক কেমন থাকে, কার্তেশীয় স্থানাঙ্ক p x y এরকম থাকে। তাহলে পোলার স্থানাঙ্ক কেমন থাকে, p r θ। কার্তেশীয় স্থানাঙ্ক থাকে p x y, পোলার স্থানাঙ্ক থাকে p r θ। তাহলে আমাদের r এর মানটা বের করতে হবে আর থিটার মান বের করতে হবে, প্রকাশের নিয়ম। তাহলে এখন আমরা কিভাবে r এর মানটি, আমার প্রথমে এই কার্তেশীয় স্থানাঙ্ক জানা থাকলে পোলার স্থানাঙ্ক প্রকাশের নিয়মের জন্য আমাদের আগে বুঝতে হবে, আগে কথাটি ভালো করে লক্ষ্য করো, বুঝতে হবে বিন্দুটি কোন চতুর্ভাগে আছে। বিন্দুটি কি প্রথম চতুর্ভাগে, না দ্বিতীয় চতুর্ভাগে, না তৃতীয়, না চতুর্থ? কোন চতুর্ভাগে বিন্দুটি অবস্থান করছে, প্রথম চতুর্ভাগে, না দ্বিতীয় চতুর্ভাগে, না তৃতীয় চতুর্ভাগে, না চতুর্থ চতুর্ভাগে? সেই অবস্থানটি তোমাকে আগে লক্ষ্য করতে হবে। প্রথম তাহলে তুমি কি করে চিনবে, এক্স এর মান ওয়াই এর মান উভয়টাই যদি প্লাস চিহ্ন যুক্ত হয় তাহলে বিন্দুটি প্রথম চতুর্ভাগে। এক্স এর মান মাইনাস, আমি আবারও লিখছি, এক্স এর মান ওয়াই এর মান উভয়টাই যদি প্লাস চিহ্ন হয় তাহলে প্রথম চতুর্ভাগে। এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস যদি হয় তাহলে এটি দ্বিতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগ এটা তো এরকম থাকলো, এখানে লিখতে পারি আমরা পি -x প্লাস ওয়াই। তারপর তৃতীয় চতুর্ভাগে পি বিন্দু থাকবে এরকম, এক্স এর মান মাইনাস, ওয়াই এর মানও মাইনাস। চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস থাকবে। তাহলে বিন্দুটি কোন চতুর্ভাগে আছে সেটি 1 নম্বর কাজ হচ্ছে, বিন্দুটি কোন চতুর্ভাগে আছে সেটি বোঝা। 1 নম্বর কাজ হবে বিন্দুটি কোন চতুর্ভাগে সেটি বোঝা। 4টি চতুর্ভাগে যে কোনোটির জন্যই r এর সূত্র r = √x² + y²। 4টি চতুর্ভাগের জন্য r এর মান একই আসবে, কিন্তু থিটার মান। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটাটা হবে এরকম যে থিটা = tan ইনভার্স y/x। x এর মানও প্লাস, y এর মানও প্লাস। দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটার পরিমাণটা হবে পাই মাইনাস tan ইনভার্স পরম মান y/x। আমরা এখানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটাটা দেখো, দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা হিসাব করব, যখন ধরো দ্বিতীয় চতুর্ভাগে বিন্দুটা এরকম জায়গায় যদি অবস্থান করে তাহলে থিটা কোনটা, থিটা হচ্ছে এইটা। তাহলে থিটা সমান সমান কি, এই 180 থেকে এই যে এই কোণটা পরিমাপ করব। তাহলে থিটা সমান সমান এটা 180 মাইনাস tan ইনভার্স y/x। একইভাবে তৃতীয় চতুর্ভাগে যখন আমাদের বিন্দুটি থাকবে তখন থিটা হবে পাই প্লাস tan ইনভার্স y/x। আর চতুর্থ চতুর্ভাগে যখন থিটাটি থাকবে, কোণের পরিমাণটি থাকবে, তখন আমরা দুভাবে পরিমাপ করতে পারি। চতুর্থ চতুর্ভাগের জন্য থিটা = আমরা 2π মাইনাস tan ইনভার্স y/x এভাবে পরিমাপ করতে পারি, অথবা আমরা পরিমাপ করতে পারি থিটা = মাইনাস tan ইনভার্স, থিটা = আমরা যদি ঋণাত্মক কোণ পরিমাপ করি মাইনাস tan ইনভার্স y/x, আমরা ঋণাত্মক কোণও পরিমাপ করতে পারি। থিটার মানটা যদি আমরা এই সাইড থেকে এখানে যদি বলি আমার থিটাটা পি বিন্দুটা এরকম জায়গায় আছে কোথাও চতুর্থ চতুর্ভাগে, পি এর অবস্থান এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস, তাহলে আমরা এখান থেকে হয় আমরা এই
পুরো এইভাবে এই কোণটা কাউন্ট করবে, এটি থিটা হবে, তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা আমাদের এই কোণের আলোকে তখন হবে থিটা সমান 2 পাই মাইনাস tan ইনভার্স y/x, অথবা আমরা সরাসরি ঋণাত্মক কোণ কাউন্ট করতে পারি মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা কী হবে, থিটা সমান সমান মাইনাস tan ইনভার্স y/x। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে থিটার আমাদের যখন আমাদের x এর মান y এর মান জানা থাকবে, তখন কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করার জন্য থিটার মান আমরা যে পরিমাপ করব, থিটার মান পরিমাপ করার জন্য আমাদের বিন্দুটি কোন চতুর্ভাগে আছে সেটি বোঝাটা জরুরি। তো শিক্ষার্থীরা আজকে সঙ্গত কারণে, কিছু পারিপার্শ্বিক অসুবিধার কারণে ক্লাসটি শুরু হতে দেরি হয়েছে, তাই আমি আজকে আর এই ক্লাসটি বোধিত করছি না। আমরা আবার আগামী সোমবারে যেদিন আমাদের ক্লাস হবে সেদিন এই তথ্যে যে সূত্র ব্যবহার করে আমাদের যে প্রয়োজনীয় যে অঙ্কগুলো আছে সেগুলো দিকে আমরা অগ্রসর হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। আগামীকাল রবিবার মঙ্গলবার তোমাদের সাথে আমার যে ক্লাসটি হবে সেটি ত্রিকোণমিতির ওপর হবে। ত্রিকোণমিতি আমরা যে 7.5 বা 7E প্রশ্নমালা শেষ করেছি, আমরা তার পরবর্তী প্রশ্নমালা 7F বা 7.6 সেই প্রশ্নমালা শুরু করব, এবং তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবে সেটি আশা করছি। এই জ্যামিতির ওপর আমাদের যে ক্লাসটি তৃতীয় অধ্যায়, এটি আবার পরবর্তী সোমবারে আমাদের এই আলোচনায় আমরা আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।